হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমার জন্য নতুন একটি ডোঙ্গা নিয়ে চলে এসেছি। আজকে ডোঙ্গাটির নাম হলো মার্শাল আসুরা গড, যেটার স্টোরি অনেক একদম মারাত্মক। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরুতে একটি ভয়েস শুনতে পাই, বলতে থাকে যে এই পৃথিবীতে ডিভাইন থান্ডার জন্ম নিয়েছে। প্রত্যেকটা মানুষের পাওয়ারফুল হতে হলে ডিভাইন থান্ডার সাথে যুক্ত থাকে, তাই সবাইকে ডিভাইন থান্ডার মধ্যে দিয়ে কাল্টিভেট করতে হয়। তখনই সে হোলি বডি অ্যাচিভ করবে, যার মাধ্যমে সে হতে পারবে সুপ্রিম গড। তারপরে সিনে জুজু কন্টিনেন্টের মধ্যে জিয়ান ক্ল্যানকে দেখানো হয়। ওরা কোনো মতে জেনে গেছে যে ডিভাইন থান্ডার ওয়ারিয়ার সে জন্ম নিয়েছে, তাদের সামনে খুব শীঘ্রই আসবে। সে এসে এই দেশের মাতৃভূমির সেবা করবে এবং তার বদলে তার দেশের জিয়ান ডিনেস্টিটা অনেক শক্তিশালী হয়ে যাবে। ওর ব্যাপারে সবাই জানে যে ওকে কেউ লুকাতে পারবে না, কোনো শক্তি ওকে লুকিয়ে রাখতে পারবে না, কারণ সে ডিভাইন থান্ডারওয়ালা যোদ্ধা, যার কারণে তার সাথে কেউ পারবে না। তাকে সবার সামনে আসতে হবে। যে এই ওয়ারিয়ারকে খুঁজে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে তাকে লুকিয়ে রাখবে তাকে অনেক কঠিন মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। এবং তার খোঁজে কিছু সৈন্যরাও তাকে খুঁজতে বেরিয়ে গেছে। তারপরে সিনে জিয়ান ক্লানের জু ম্যানশনে দেখানো হয়। ওখানের মধ্যে একটি ঘর থেকে বেরিয়ে আসে আমাদের মেন ক্যারেক্টার। আমাদের মেন ক্যারেক্টার নাম হলো জু ফ্যাং। ও যেভাবে ঘর থেকে বের হবে তখন ওর বাবা ও পিছে থেকে ওকে ডাক দেয়। মেন ক্যারেক্টারের বাবা মিস্টার জু ইয়ান এসে বলে, তোমার উচিত তোমার কাজিনের সাথে ঘর থেকে বের হওয়া। জু ফ্যাং মনে মনে ভাবে তার কাজিন তো তার কিছু মনে করে না, এবং সে এই কথা ভাবছিল। তখনই সে বলে, আমি এখান থেকে গিয়ে জয়েন হবো আজুরা ড্রাগন সেক্টে। এই কারণে মিস্টার জুইয়ানের সন্দেহ যে জু ফ্যাংকে সেক্টে অ্যাকসেপ্ট করবে না। তাই মেন ক্যারেক্টারকে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভালো একটি চাকরি খুঁজবো যাতে তোমার লাইফটা আরো ভালোভাবে যায়। জু ফ্যাং তার বাবাকে এটা বলে যায় যে আমি যতদিন পর্যন্ত পাওয়ারফুল হবো না ততদিন পর্যন্ত আমি বাড়িতে আসবো না। এটা বলে সে এখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে জু ফ্যাং জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই তার শরীরে অদ্ভুত পাওয়ার অনুভূতি হয়। ঠিক তখনই আকাশ থেকে একটি ডিভাইন থান্ডারের স্ট্রাইক এসে আমাদের মেন ক্যারেক্টার শরীরে লেগে এবং ঘোড়া থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে তার শরীরের মধ্যে অনেক পাওয়ার ফিল করে, যার কারণে তার পাওয়ার অনেক গুণ বাড়তে থাকে এবং কিছুক্ষণ পর পাওয়ার অনেক বেড়ে যায়, যার কারণে মেন ক্যারেক্টার সেখানে বেহুশ হয়ে যায়। এবং বেহুশ হওয়ার সময় তখন তার জীবনের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা সে দেখতে পায়, তার সাথে কি হয়েছে, সবাই কিভাবে তাকে বুলি করতো, কিন্তু এখন তার মধ্যে চলে এসেছে ডিভাইন থান্ডারের পাওয়ার। এবং আমাদের তারপরে সিনে দেখানো হয় জুরা ড্রাগন সেক্টে, যেখানে দেখা হয় জু ফ্যামিলির জু জ্যাং নামের ওই ছেলেটিকে এখানে নতুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করাচ্ছে। তখনই দৌড়ের মাথার থেকে আসে আমাদের মেন ক্যারেক্টার জু ফ্যাং। জু ফ্যাংকে দেখে জু জ্যাং বলে, আমি তোমাকে এই সেক্টে কখনোই এন্ট্রি দিব না। তারপরে তার ভাইকে নিয়ে সে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই মেন ক্যারেক্টার বাধা দেওয়াতে তাকে মারতে শুরু করলো। তারা চায় না জু ফ্যাং এখানে অ্যাডমিশন পাক। তখনই আমাদের সামনে একটি বিউটিফুল ক্যারেক্টারকে দেখানো হয়। এই ক্যারেক্টারটির নাম হলো সুরন। ইনি এই সেক্টরের একজন এল্ডার। উনি এসে জু জ্যাংকে বলে, তোমার কোনো অধিকার নেই নতুন কোন স্টুডেন্টকে নিষেধ করা, বাধা দেওয়া বা বুলি করার তোমার কোনো অধিকার নেই। তুমি জানো না তোমার কি যোগ্যতা। ওকে ভিতরে আসতে দাও, সব ব্যবস্থা ভিতরে আছে। তারপরে সিনে দেখানো হয় যে ড্রাগন সেক্টরের এন্ট্রান্স এক্সাম শুরু হয়ে গিয়েছে। ওখানে একজন কংলিয়ন নামে একজন এল্ডার সবকিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছে, বলে যে এই এক্সামের শুরুতে সবাই এই গেট দিয়ে ঢুকতে হবে এবং সূর্য অস্ত্র আগে যারা যারা এই গেট দিয়ে বেরিয়ে আসবে শুধু তারাই সিলেক্ট হবে ও তাদের ডাইরেক্ট ইনার ডিসেবল বানিয়ে দেওয়া হবে, এবং তার সাথে যারা টপ 3 করবে তাদেরকে দামি পুরস্কার দেওয়া হবে। যে কথা শুনে সব স্টুডেন্টরাই খুশি হয়ে যায়। ট্রায়ালটি শুরু হয়ে যাওয়ার পর সবাই ভিতরে চলে যায়। তখন আমরা এল্ডারের কথা জানতে পাই। এল্ডার বলছে ভিতরে গিয়ে এবং বের হওয়াটা অনেক কঠিন, সহজে কেউ তাড়াতাড়ি বের হতে পারে না। স্টুডেন্টরা তো এখানে ওইদিকে ওইদিকে ঘোরাঘুরি করছে, কোদিক দিয়ে যাবে তারা খুঁজে পাচ্ছে না। কিন্তু আমাদের মেন ক্যারেক্টারের সাথে এরকম হচ্ছে না। আমাদের মেন ক্যারেক্টার কেউ একজন বলে দিচ্ছে, সে জানে না কে বলছে, সে আন্তাজে যায়, সে বয়সটার পিছিয়ে যাচ্ছে। বয়সটার কথা শুনতে শুনতে সে ড্রাগন সেক্টর সেন্টারে চলে এসেছে এবং কিছু সামনে যাওয়ার পর সে দেখে দুইটা গুপ্তধন আছে। যখনই সে দুই গুপ্তধন ধরে তখনই অনেকগুলো মনস্টার তার সামনে চলে আসে, সাথে সাথে অ্যাটাকও করে দেয়। গুফেন তো মনস্টারকে দেখে অবাক হয়ে যায় এবং সে কি করবে বুঝতে পারছে না, কোনোভাবে নিজেকে ডিফেন্স করছে। তখনই আমরা সিন বাইরের দিকে শুনতে পাই একজন এলার বলছে এই ভিতরে 40টার মতো এলফ মনস্টার ছাড়া হয়েছে, এবং এটা বলে গত বছর তো লুইয়ন 30টার মতো মনস্টার মেরেছে। তারপরে সিনে দেখি চু ফ্যাং ওই মনস্টারের সাথে ফাইট করছিল, তখন সে অনেক আহত হয়ে যায়। তার বুলি হওয়ার সব কথা ভেবে সে আবার মোটিভেট হয়ে যায় এবং অনেক পাওয়ার রিলিজ করতে থাকে। গুফেন ভাবে তার বাবা তাকে সাপোর্ট করে, এত সহজ ভাবে তো সে এখানে হার মানতে পারে না। যেটা ভেবে সে ওই দানবটিকে পাওয়ার দিয়ে অনেক পুশ করতে থাকে, যার কারণে ওই মনস্টারটি নক আউট হয়ে যায়। জু প্যাঙ্গের এই ভয়ানক রূপ দেখে মনস্টার গুলো অনেক ভয় পেয়ে যায়। এরকম কাজ শুধু মার্শাল স্পিড লেভেল 5 থাকতে এই মনস্টারটিকে হারাতে পারবে। তখন বাইরে এল্ডার এই কথাটিকে সবাইকে জানায়, যখন গু ফ্যামিলির কেউ তো বিশ্বাস করতে পারছে না যে জু ফ্যাং নিজের শক্তি দিয়ে মনস্টার গুলোকে নক আউট করেছে, যার কারণে সে টেস্টে ফার্স্ট হয়ে যায় এবং যার ফলে সে এই একাডেমির ইনার ডিসেবল হয়ে যায়।
এখানের মধ্যে দেখতে পাই একজন এল্ডার গুফ্যাংয়ের প্রতি অনেক অখুশি। সুরয়ান সবাইকে বলে যে গুফ্যাং তো সিলেক্ট হয়েছে অনেক দুর্বল ভাবে, কিন্তু সে অনেক পাওয়ারফুল হয়ে দেখিয়েছে, তার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট আছে বলে তো সে আজ এটুকু করে দিয়ে গিয়েছে। তারপর সিনে দেখি অনেকগুলো স্টুডেন্ট গুফ্যাং এর বাড়ির দিকে যাচ্ছিল। ওই দিক দিয়ে গুফ্যাং সে কাল্টিভেট করছিল। সে কাল্টিভেট করতে করতে সে বুঝে যায় যে স্পিড রিয়ালমের 5 লেভেলে চলে এসেছে। এবং কিছুক্ষণ পরে দেখতে পাই তারা চুফ্যাং এর ঘরের সামনে চলে এসেছে। তাদেরকে নিয়ে এসেছে চুচ্যাং। চুফ্যাং এর নামে এটুটা বলে তাদেরকে রাগান্বিত করছিল, যেটা শুনে চুচ্যাংকে বলে আমরা একই গোষ্ঠীর মানুষ, তাই এরকম করা ঠিক নয়, সবাই মিলেমিশে থাকা উচিত। কিন্তু তারা মানছে না, যার কারণে চুফ্যাং ধরে তাকে লাড়াচাড়া দিয়ে দিয়েছে। দেখে তার সাথে চুফাইবিও তার সাথে মাথা নত করে সে মাপ চায়, বলে যে আমি তাদের গাধার সাথে এসে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না যে আপনারা ভাই, মানে আমারও ভাই, আজকে থেকে আপনি আমার ভাই, এই সবাই এখান থেকে চলে যাবো, আমার ভাই, কেউ ধরবে না, চুফ্যাং আমার ভাই, কেউ আমার ভাইকে বুলি করবে না। তারপরে সিনে দেখানো হয় চুফ্যাং কাল্টিভেট করতে থাকতে সে পার বাড়াতে থাকে। সে ভাবছে তার শরীরে কি এমন হয়েছে যার কারণে সে এত পাওয়ারফুল হয়ে গেছে। তারপরে কাহিনী আমরা কিছুদিন পরে দেখতে পাই এক সকালে চুফ্যাং ঘুম থেকে উঠে দেখে তার দরজার সামনে অনেকগুলো ডিসেবল চু ফ্যামিলির একটি গ্রুপ বানানোর কথা চুফ্যাংকে বলছিল, এবং তারা এটাও বলছে চু ফ্যামিলির এই লিডার চুফ্যাংকে হতে হবে। চুফ্যাং তাদের কথা শুনে ওখান দিয়ে এড়িয়ে চলে যায়, তার এইগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। এবং সে গেটের বাইরে যেয়ে দেখে কিয়ানেস তার গুফ্যাংকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছে। চুফ্যাং এগুলো দিকে ভাবছে এখন কি করবে সে, তখনই পিছন থেকে দুজন আরো টিমের জুফ্যাং সামনে আসতে থাকে। আমরা জানতে পারি এরা দুজন হলো কি অ্যালেন্স থেকে ওরা এসেছে, ওদের নাম হলো বাইলং ও বাইলহু। এর লিডার শুয়ে অর্ডার দিয়েছে যে জুফ্যাংকে তাদের গ্রুপের সদস্য হতে হবে। জুফ্যাং তো কোনো অ্যালায়েন্স বা কোনো গ্রুপে থাকতে চায় না, এটা ডাইরেক্ট মানা করে দিয়েছে তাদেরকে সরিয়ে ইগনোর করে ওখান থেকে চলে যায়। সব ঘটনা গং লুইউর কাছেও চলে যায়। জুফ্যাং এ ইয়াং অ্যালায়েন্সকেও সে জয়েন করে না। ইয়াং অ্যালায়েন্স অনেক পপুলার, যার কারণে সবাই এই অ্যালায়েন্সে জয়েন করতে চায়, কিন্তু গুফ্যাং সেটা মানা করে দিয়েছে। তারপরে সিনে দেখি সবাই এল্ডার সুরংয়ের কাছে চলে আসে। এল্ডার সুরং ওদের কিছু কাল্টিভেট ব্যাপারে ও কিছু জাগানোর ব্যাপারে তাদের বক্তব্য দিচ্ছিল, বলছিল যে এমন কিছু এরিয়া আছে যেখান থেকে বেঁচে বেরা অনেক মুশকিল, তো সবাই ভিতরে সাবধানে থাকবে এবং একে অপরের সাথে মিশে মিলে থাকবে। এল্ডারের কথা শেষ হওয়ার পর সবাই মেডিসিনের জন্য ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর ফরেস্টে দেখানো হয় তাদের নতুন একটি জার্নি শুরু হয়। তখনই জুফ্যাংকে দেখানো হয়, জুফ্যাংকে সে আওয়াজটি গাইড করছে, তো ব্যাক করার মধ্যে এইদিকে না গিয়ে রিক্স নিয়ে ভিতরের দিকে যাও। তখনই তার কথা শুনে রিক্স নেওয়ার জন্য ফরবিডেন এরিয়ার দিকে সে চলে যেতে থাকে। এখানে যাওয়া নর্মাল স্টুডেন্ট জন্য নিষিদ্ধ। তখনই গুফ্যাংকে যাওয়ার সময় একটি মেয়ে দেখে নেয়, তখন যে মেয়েটি তার পিছু নিতে থাকে। তখনই আমরা জুফ্যাংকে দেখতে পাই। জুফ্যাং সে তার ভিতর থেকে যে আওয়াজটি আসছে সে তার সাথে কথা বলছিল, বলছে আমি তোমাকে কি নামে ডাকবো। সে বলে তুমি আমাকে কুইন বলে ডাকো। ওই কুইন আওয়াজটি বলে যে তুমি যখন ইন্টার এক্সাম দিচ্ছিল তখনই ডিম্যান্ড থান্ডার লেগে তোমার শরীরে ডিম্যান্ড থান্ডারের পাওয়ার চলে এসেছে। এবং ওই আওয়াজটি বলে তুমি কোনো নর্মাল মানুষ না, তোমার ব্লাড লাইনও কোনো নর্মাল না। এই দুনিয়ার মানুষ যখন 100 রিফাইনিং রিয়াল পার করবে ঠিক তখনই তারা পৌঁছায় গ্রেট আপল রিয়ালমে। তোমাকে দেখে মনে হয় তুমি সেই আপল রিয়ালমে গিয়ে হতে কোনো বংশধর হতে পারো। এই কথা শুনে চুফ্যাং বলে তাহলে আমি এখানে কি করছি, আমার তো আপল রিয়ালমে থাকা দরকার। অনেকক্ষণ কথা বলার কারণে ওই চুফ্যাংয়ের ভিতরে স্পিরিটটি ডিপ স্লিপে চলে যায় বলে সে ভাবছিল। তখনই ওই মেয়েটি আসে যার নাম হলো সুমে। সেখানে এসে বলে তুমি জানো এখানে কবরস্থান, এখানে আসা নিষেধ, কেন এসেছো। চুফ্যাং ওকে দেখে বলে তুমি আমার পিছন পিছন কেন আসছো তাহলে। এই কথা শুনে সুমে বলে আমি এখানে তোমাকে টেস্ট করতেছি, তুমি কি তে মানা করে দিছো তার বদলা নিতে এসেছি। আমার নাম হলো সুমে। এবং অনেক সুন্দর তাদের মধ্যে ফাইট হয় এবং অনেকক্ষণ ফাইট করার পর হঠাৎ পিছন থেকে একটি স্প্রিট আসে। তো তাকে দেখছে কিন্তু ওই মেয়েটি ওই স্প্রিটটিকে দেখছে না। ঠিক তখনই দেখতে পাই আমরা সাদা দোমার মতো এই সবুজ কালার কিছু দোমা ওই মেয়েটিকে জোরে ধরে মারতে চেষ্টা করছিল। মেয়েটিকে বাঁচাতে প্রথমবারের মতো চুফ্যাং তার ভিতরে থাকা ডিভাইড থান্ডার পাওয়ারটি অ্যাক্টিভ করে। অনেকক্ষণ পাওয়ার ইউজ করার কারণে তারা দুজন ওখানে বেশ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ওই বুড়া মাস্টারটি দুজনকে ঠিক করে দেয়। বুড়া মাস্টারটি বলে আমি 1000 বছর ধরে এরকম মানুষের খোঁজে ছিলাম, এই ছেলেটা আমাকে হয়তো কখনো নিরাশ করবে না। তারপর সিনে দেখানো অনেকক্ষণ সময় হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে। ওখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টরা ভালো ভালো মেডিসিন পেয়েছে এবং আমাদের মেন ক্যারেক্টার সিন দেখানো হয়। মেন ক্যারেক্টার জ্ঞান ফিরেছে দেখে ওই মেয়েটি বেহুশ রয়েছে।